প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড়। তফসিল অনুযায়ী ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। আর মার্চ থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন। অবকাঠামো নির্মাণ, নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা ও জনগণের জীবনমান উন্নয়নের প্রশ্নে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। ভোট নিয়ে ক্ষমতাসীন দল ও জোটের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেলেও নির্বাচন কতটুকু অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা নিয়ে রয়েছে সংশয়। বিএনপি সহ ঐক্যফ্রন্ট বলছে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে তারা অংশ নেবে না। প্রিয় দর্শক, এই যখন বাস্তবতা, তখন আজ আমাদের আলোচনার বিষয় স্থানীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। আপনাকে স্বাগত। এবং আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। প্রিয় দর্শক, চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এর জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এবং ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/RTV অনলাইনে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পাবেন। তো প্রথমে ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাতীয় নির্বাচন তো গেল, এখন স্থানীয় সরকার নির্বাচন, মেয়র নির্বাচন, উপনির্বাচন এগুলো সামনে আছে। তো ঐক্যফ্রন্ট বিএনপি বলছে তারা আর নির্বাচনে যাবে না, ন্যাড়া বেলতলা আর যেতে চাচ্ছে না। তো আওয়ামী লীগের পক্ষ থেকে 2 জন বলেছেন যে বিএনপি আবার নির্বাচন করতে ভয় পেয়েছে। তথ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। কি হবে আসলে? ধন্যবাদ। এটা জনাব খন্দকার সাহেব বলবেন, ন্যাড়া কিনা আমি জানি না। আমাদের জাতীয় নির্বাচনে যেই জাতীয় নির্বাচন নিয়ে যেসব কথাবার্তা, এগুলো এখন নতুন করে আবার নিয়ে আসার কোনো ইচ্ছা আমার নাই। স্থানীয় নির্বাচন যেটা হচ্ছে সেটা অত শিডিউল অনুযায়ী ঠিক আছে, কারণ অলরেডি ইলেকশন কমিশনের শিডিউল ঘোষণা করা হয়েছিল। তখন আদালতে বিভিন্ন রকমের মামলার কারণে এটা স্থগিত ছিল। এখন আদালতের আদেশ উঠে গেছে, এখন নির্বাচন হচ্ছে। এখন সেই নির্বাচনে আগে বিএনপির পক্ষ থেকে তাবিদ আওয়াল ছিলেন, আওয়ামী লীগের দিক থেকে জনাব আতিকুল ইসলাম সাহেব ছিলেন। তো এটা একরকম ছিল, কিন্তু এখন এসে যেটা আসলো যে অনেকগুলো পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়েছে এবং বিএনপি ইলেকশনে আসবে বলে আমার মনে হয় না। সেই জন্য অংশগ্রহণমূলক বললে এটার বহু রকমের অর্থ হয়। একটা হচ্ছে সকল দল যারা, যেহেতু দলীয়ভাবে নির্বাচনটা হচ্ছে, দলীয় প্রতীকে হচ্ছে, সেই জন্য দেশের বিদ্যমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, এটা জোট করে হোক এককভাবে হোক অংশগ্রহণ। আর একটা হচ্ছে সর্বস্তরের জনগণ যারা ভোটার, তাদের অংশগ্রহণ। এরকম বিভিন্ন পর্যায়ে এটাকে দেখা যায়। তারপরে ধরেন আজকাল মিডিয়ার একটা বড় ভূমিকা নির্বাচনে থাকে। পার্টিগুলো তখন প্রচারণা শুরু করে না, কিন্তু মিডিয়ার তোড়জোড় শুরু হয়ে যায় বহু আগে থেকেই। এবং ইলেকশন নিয়ে জাতীয় নির্বাচন এরকে কেন্দ্র করে কত টকশো যে এই দেশে হয়েছে, এটার কোনো হিসাব একটা বের করা দরকার, একটা গবেষণা হওয়া দরকার বলে আমি মনে করি আপনার ডিপার্টমেন্টের দিক থেকে, পক্ষ থেকে। ইম্প্যাক্ট কি? হ্যাঁ, এটার ইম্প্যাক্ট কি, বা এটা ডাইমেনশনগুলো কি হয়েছে ওভার দি টাইম, এটা ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। তো এটা হয়েছে। এখন মাত্র আজকে সরকারি দলের নমিনেশনটা আসলো। নমিনেশনটা প্রত্যাশিত ছিল। জনাব আতিকুল ইসলাম যেহেতু আগেও মাঠে ছিলেন, মাঝখানে কোর্টের আদেশটা না আসলে তো উনি কন্টিনিউ করতেনই, সুতরাং সেই হিসেবে ওনার নমিনেশনটা কনফার্ম হয়েছে। এবং আশা করি, যদি আমার কাছে যেটা মনে হচ্ছে, বিএনপি যদি না আসে ওখানে আর কন্টেস্ট হবে না। এটা কন্টেস্ট হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা এক ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার মতোই হবে, এবং অন্যরা কন্টেস্ট না করলেই ভালো। রাষ্ট্রের খরচও বাঁচে, প্রার্থীর খরচও বাঁচে, এবং নির্বিঘ্নে সুন্দরভাবে এই বাকি সময়টার জন্য উনি দায়িত্ব পালন করবেন। উপনির্বাচন মানে হচ্ছে উনি তো 5 বছর থাকবেন না। জনাব আনিসুল হকের মৃত্যুর পরে এটা শূন্য হলো আসন, সেই আসনে এখন উনি নির্বাচন হওয়ার পরে ওই নতুন শিডিউল হওয়া পর্যন্তই যে উনি থাকবেন। তো এখানে আমার একটা বক্তব্য, আমি যদি সময় পাই এটা পরে এক্সপান্ড করব। ইলেকশন নিয়ে এখন আলোচনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ যে স্থানীয় সরকার কেন্দ্রে, আমি জাতীয় রাজনীতির কথা বলছি না,
স্থানীয় সরকারের আলোচনা যদি আসে, এটা আমি প্রথম আলোতে একটা আর্টিকেলও লিখেছি, এটা নিয়ে আমার কিছু বইটইও আছে, লেখালেখি আছে, এটা দীর্ঘদিন ধরেই করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো লিসনার পাচ্ছি না। অ্যামাং দ্য একাডেমিক্স আছে, লোকাল গভর্নমেন্টের ভিতরে আছে, কিন্তু যারা পলিসি মেকার তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে খুব একটা তোড়জোড় আলোচনা দেখি না। সেটা হচ্ছে এখন ধরেন সিটি কর্পোরেশন এটা অনেক পুরনো প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটার কাজের একটা ধারা আছে। কিন্তু উপজেলা পরিষদ এটা রিলেটিভলি নিউ, কিন্তু এই এক্সপেরিমেন্টটা কোনো একটা ক্রিস্টালাইজ করেনি, একটা সিস্টেম ব্যবস্থা হিসেবে এটা গড়ে উঠলো না। একই রকমভাবে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ ইলেকশন আসবে। ইউনিয়ন পরিষদ তো প্রায় 200 বছরের পুরনো প্রতিষ্ঠান, সেটা বলছি সমস্যাটা না, এটা তো ওভার দি ইয়ার সমস্যার ডাইমেনশন চেঞ্জ হয়, দেশের অবস্থা পরিবর্তিত হয়, আন্তর্জাতিক অবস্থা পরিবর্তিত হয়। আমরা যাব, আপনার কাছে আমি আবার আসবো, এটা নিয়ে কথা বলবো। নির্বাচনের চেয়ে রিফর্মটা অনেক জরুরি ছিল। আমরা রিফর্ম নিয়ে অনেক কথা বলবো। তৈমুর আলম খন্দকার, আপনি যদি বলেন যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে যাবে না বলেই মনে হচ্ছে, ডক্টর তোফায়েল আহমেদ সেরকম বলেছেন না, ওনারা তো আপনারা কি ক্লিয়ার করে দিয়েছেন, ওটা আগেও বলেছিল, শেষ মুহূর্তে আবার আসে কিনা? ব্যাপারটা হচ্ছে যে, আপনাকে ধন্যবাদ, আমার সম্মানিত আলোচককে ধন্যবাদ। বিষয়টা হলো যে একটা মানুষকে হাত পা বেঁধে পুরা একদম টাইট ওরা পিটমোড়া বাঁধ যেটাকে বলে আর কি, ওইভাবে দিয়ে যদি আপনি বলেন যে সাঁতারে কম্পিটিশন করো, সেই অবস্থা হয়েছে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা। আপনার সমাজের বুদ্ধিজীবী মানুষ এবং মিডিয়া ব্যক্তিত্ব, আমরা তো দল করি, আমাদের কথা কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করবে না। কিন্তু কথাটা হলো যে এই যে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, অফিসিয়ালি শুনছিলাম প্রথম 700 কোটি টাকা, এখন মনে হচ্ছে আরও বেশি টাকা রাষ্ট্রীয় খরচে এই নির্বাচনটা হয়েছে অফিসিয়ালি। আর এমনি তো নন অফিসিয়াল অনেক টাকা খরচে যাই, সেই এত কিছুর কাহিনীর দরকার ছিল না। এটা গেজেট নোটিফিকেশন করে যেহেতু সরকার ক্ষমতায় আছে, ওরা নির্বাচনটা দিলেই পারত। এত কিছু দরকার করে এত ঘটনার কোনো দরকার ছিল না। এত এই একটা সত্যকে মিথ্যাকে প্রমাণ করতে হলে আরও 100টা মিথ্যাকে বলতে হয়, এত ঘটনার দরকার ছিল না। তো যে কথাটার মধ্যে আসতে চাই আমি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে। হ্যাঁ, স্থানীয় সরকার নিয়ে আমি এই কথাটা বলতে চাই যে স্থানীয় সরকারের সিস্টেমটাও এই সরকার তাদের হাতে কুক্ষিগত করে ফেলছে। প্রথমত কথা হইল, আমরা বাংলাদেশে বা পাকিস্তানি আমলের থেকে আমরা অভ্যস্ত না যে স্থানীয় নির্বাচনের নমিনেশনটা ঢাকাতে নিতে হবে। এখন কিন্তু সব রাজনীতি, স্থানীয় রাজনীতিটাও কিন্তু এখন ঢাকামুখী হয়ে গেছে, যেহেতু দলীয়ভাবে হচ্ছে। আগে দলীয়ভাবে হতো, আগে তো যে ক্যান্ডিডেট হবে তাকে এলাকায় গিয়া এই পুরাতন যারা মামা ডাকে না, এই মামা ডাকতে হইতো, নানি খালু ডাকতে হইতো, এই 1 বছর আগে থেকে ডাকতে হইতো। তারপরে এলাকায় যাইতে হইতো, দান খরাতে কিছু যাইতে হইতো, স্কুল মসজিদ মাদ্রাসার মধ্যে তাকে সাহায্য সহযোগিতা করতে হইতো। এখন তো কোনো প্রয়োজন নাই। এখন ঢাকার নেতারা যারা আছে, ঢাকায় বসে যারা নমিনেশনটা দেয়, তাদেরকে খুশি রাখতে পারলেই নমিনেশন। আর নমিনেশনটা হইলেই এই মার্কাকে রক্ষা করার জন্য যারা আমাদের মতো ওই গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করে, তখন তো এটা তাদের কাঁধে দায়িত্ব হয়ে যায় তাকে পাশ করানো। এটা সর্বত্রই অবস্থা। আরেকটা বিষয় হলো, বিএনপির জন্য আরেকটা বিবেচনার বিষয় আছে যে বিএনপিতে গত টার্মে অনেকেই কিন্তু মেয়র নির্বাচিত হয়েছিল, যেমন রাজশাহীর বুলবুল, এই জিকে গৌস, যে এটা কি কয় হবিগঞ্জ, তারপরে আরিফ ফ্রম সিলেট, তারপরে প্রফেসর মান্নান ফ্রম গাজীপুর। কিন্তু প্রত্যেকটা লোকই কিন্তু জেলে যেতে হয়েছে, প্রত্যেকটা লোককে যেতে হয়েছে কি কোনো দুর্নীতির মামলায় না, বোমের মামলা, নাশকতার মামলা। আর যেই নাশকতার মামলায় বিএনপির সব আসামি, সব লোক যেখানে বিএনপির আসামি, কাজে আপনার মনে হচ্ছে যে আসলে বিএনপি শুধু স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে না। এই কেন যাবে এইসব বিষয়ে আমরা পয়েন্ট পেয়েছি, আমি আসবো না, মেয়র না, একে কমিশনের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাই আপনার কাছে যারা বিএনপি করে সবাইকে জেলে যেতে। আবারও আসবো আলোচনায়, দুজনের বক্তব্য শুনেছেন, আপনি যদি একটু বলেন মিস্টার আশিকুর রহমান এমপি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরে আরো অন্য ইস্যু আছে আমাদের। স্থানীয় সরকার নির্বাচন তো তারিখ ঘোষণা হয়েছে, এখন ইতিমধ্যেই তৈমুর আলম খন্দকার সাহেব তো বলেই দিলেন তাদের পার্টির কি মনোভাব, যে তারা
নির্বাচনে যাবেন না, মনে করেন নির্বাচনে যে কোনো লাভ নেই, একটা ফ্রাস্ট্রেশন মনে হয় কাজ করছে, হতাশার মধ্যে। কিন্তু আসলে নির্বাচনে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সাংগঠনিক কার্যক্রম দরকার, সে সমস্ত কার্যক্রম সেই এবং সাংগঠনিক যে কার্যক্রম সমস্তগুলো অনেকটা অনুপস্থিত। সেই কারণে অনেক সময় মনে হয় যে বাইরে এখন যেহেতু মিডিয়া আছে, অনেক বক্তৃতা এসব করলে অনেক সুবিধা, কেননা যে একটা নিশ্চিতভাবে পরাজিত হওয়ার থেকে। কারণ আমি ওই জাতীয় নির্বাচনে দেখলাম যে এক এক জায়গায় এক এক কনস্টিটিউশন 4জন 5জন করে নমিনেশন, ও শেষ পর্যন্ত জানতো না যে কে নমিনেশন পাবে। আমি একটা জায়গা থেকে রংপুর 5 মেটাবুতে করেছি, ওখানে ছিল 4জন না 5জন, শেষ পর্যন্ত কেউ জানে না যে আজ এ কালো পরশু অমুক। তবে আমি নিজের কথাই বলতে পারি যে নির্বাচনটাকে যথেষ্ট গুরুত্বর সাথেই গ্রহণ করেছিলাম। এবং আমার এলাকায় আমার মনে হয় 148টা সেন্টারে 148 সমন্বয় কমিটি, প্রতিদিন 2-3টা করে খুলি বৈঠক, 200-250 খুলি বৈঠক করা হয়েছে। এবং আমি নিজেও প্রতিটা ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, যেভাবে ভোট করতে সেভাবেই ভোট করা হয়েছে। সেখানে রেজাল্ট যেটা হয়েছে, তারা 5 জন 1জন দিল হয়তো ওইটাই হতো। এবং অ্যাকচুয়ালি এর গণজোয়ার ছিল, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দেশটা চালিয়েছেন, অন্ধকার থেকে বাংলাদেশে আলোকিত করেছেন, এবং মানুষ সামনের দিকে দেখছে, এটা উন্নয়নের সুবর্ণরেখা, এবং ধারাবাহিকতার জন্য মানুষ পাগল। আমি দেখেছি মহিলারা বলতে বেরিয়ে আসছে রাস্তায়, যেটা আগে কোনদিন দেখতাম মিটিং এমন অর্ধেক মহিলাই থাকতো। এমনকি দেখতাম যে যাচ্ছি মেয়েরা বেরিয়ে আসেন, তারা স্লোগান দিচ্ছে, নাচছে, একটা অসম্ভব গণজোয়ার ছিল। তো সেখানে যদি বিএনপি তারা অনেকটা যদি কি বলেন যে তারা যদি মানে সংগঠিতভাবে দৃঢ় সংক্রমণ ইলেকশনটা করতো, তাহলে আমার মনে হয় এইসব কথা বলার কোনো অবকাশ থাকতো না। তারা তো আমি জানি না একটা বিতর্কের অবকাশ তৈরি করার জন্য এই ধরনের তারা, কারণ তাদের তো ক্যান্ডিডেটই ঠিক ছিল না যে কে ইলেকশন করবে। মানে একজন আজ, কাল একজন, পরশু একজন, 3জন 4জন 5জন। এবং তৈরি সাহেব নিজেও বোধহয় 8 ঘন্টা আগে বোধহয় ওনার নমিনেশন প্রত্যাহার হয়েছে অনেকবারই। গতবারও একবার ওই নারায়ণগঞ্জে বোধহয় মেয়র ইলেকশন তো 8 ঘন্টা আগে, এটাও বোধহয় তাকে ড্রপ করা হয়েছে। এবং ভালো ভালো ক্যান্ডিডেট যারা নাম করা মানুষ, যারা চিরকাল মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কাছাকাছি ছিলেন, তাদেরকেও শেষ মুহূর্তে বাদ দিয়েছে। কারণ মনোনয়ন বাণিজ্যের একটা ব্যাপার এসছে। আমার মনে হয় ওনাদের উপরের যারা নেতা আছেন তারা কোন দেশে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। এই কারণে যতখানি পারা যায় মনোনয়ন বাণিজ্য করলে বিদেশে ভালো থাকা যাবে, এই ধরনের কোনো হয়তো আরেকটা বিষয় যদি বলি, আজকে একটা ডেভেলপমেন্ট আছে, সেটা হচ্ছে যদিও নৌকা বা পার্টি হিসেবে ইলেকশন হবে, আমার মনে হয় তার জন্য ভালো হবে তারা সব ইলেকশন করে। কেননা এটা তো শহর অঞ্চলে ইলেকশন, মানুষ তো গুণাগুণ বিচার করেই দিবে। এবং আমি জানি তাওয়াল যে দাঁড়িয়েছিল 11টা-12টা পর্যন্ত, তারপর তারা প্রত্যাহার করে নিয়েছে, কারণ দেখা গেল তাও অনেক ভোট পেয়েছে। আমার একটা মনে পড়ে যখন হানিফ সাহেব মেয়র হলেন প্রথম মনে হচ্ছিল আমরা ঠকে যাচ্ছি অনেকটা। আমরা আওয়ামী লীগ চিন্তা করছিল যে ভোটের থেকে প্রত্যাহার করা উচিত, 750 সেন্টার ছিল। পরে দেখা গেল যে হানিফ সাহেব জিতে গেলেন বিএনপির আমলে। তাই সেই জন্য মানুষের পরে বিশ্বাস করা, মানুষ নিজে ভোটকে সংরক্ষণ করাও কিন্তু একটা নিজের দায়িত্ব যে কোনো দলে, তাদের ভোটারদেরকে ভোট নেওয়া। এর বাইরে যদি বলেন যে আমি একটু বলছি যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় চা চক্রে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন 2 ফেব্রুয়ারি, কিন্তু ঐক্যফ্রন্টের 2জন নেতা মহসিন মন্টু এবং সুব্রত চৌধুরী বলেছেন যে তারা যাবেন না। নির্বাচনের আগে একটা সংলাপ ছিল, এখন বলা হচ্ছে একটা চা চক্র, কিন্তু তারা প্রত্যাখ্যান করছে এক ধরনের। এটা যদি ওনারা আগে থেকে চিন্তা করেন যে কি কারণে কি উদ্দেশ্য নিয়ে ডেকেছেন, যাওয়ার পরে নাই বোঝা যায়। ওনারা যে ওনাদের কথা বলতে পারেন, ওনারা যদি ওনার কথাটা যদি যথার্থতা বোঝাতে পারেন, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যদি, উনি তো বলেছেন যেমনকি পার্লামেন্টে যদি কেউ যদি যুক্তির সঙ্গে কোনো কথা বলেন সে কথা উনি ভালোভাবে শুনবেন, তো সামনের কথা তো বলতেই হবে। তো সেই জন্য চা চক্রে আগেই যাওয়ার আগে যদি আমি করে নিই, ঠিক করে নিই যে এটা হইতে হবে, এটা হইতে হবে, তাহলে তো মনে হয় একটু গাড়ির আগে ঘোড়া লাগানো। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কামাল হোসেন সে এখনো বাইরে আছে, আসলে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তমির ভাই এই প্রসঙ্গে যদি একটু বলেন যে চা চক্রে প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়েছেন, শুভেচ্ছা বিনিময় এবং চা চক্র 2 ফেব্রুয়ারি। ঐক্যফ্রন্টের একটা নিজস্ব একটা রাজনীতি আছে, সেখানে তারা আমি সঠিক জানি না সিদ্ধান্তটা কি নিছেন। তবে আমার যতটুকু ধারণা
যে সংলাপে তো এই ঐক্যফ্রন্ট 7টা দাবি নিয়ে গেছিল, 7টা দাবির একটা দাবিও কিন্তু পূরণ হয়নি, একটা দাবিও কিন্তু গ্রহণ করা হয়নি। এবং যেটা মানুষ আশা করছিল যে তারপরেও তো ঐক্যফ্রন্ট নির্বাচনে গেছে একটা দফা দাবি না মানার পরে, তাহলে কেন গেল এটা প্রমাণ করার জন্য। এই জিনিসটা প্রমাণ হলো যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে গ্রহণযোগ্য কোনো নির্বাচন সম্ভব হবে না। কারণ এই দেশের নির্বাচন, এই দেশের পুরা কাঠামোটাই প্রশাসনিক ভিত্তিক। প্রশাসন সবসময় সরকারের সাথে থাকে, সবসময় সরকার সব কিছু। আপনি একটা রিপোর্ট চাইবেন, সরকারের মুখের দিকে তাকায় রিপোর্টটা দেবে। যেমন একে খন্দকার একটা ভেতর বাইরে একটা বই লিখছিল না, সেখানে তিনি ওই মুক্তিযুদ্ধের কাহিনীটা বলছে যে এই যে গোয়েন্দারা যে রিপোর্ট দেয়, রিপোর্টটা যে অ্যাকচুয়ালি রিপোর্টটা তারা কোনোদিনই গভর্নমেন্টের কাছে প্লেস করে না। এটা ওনার বইয়ের কথা, যে প্লেস করে কোনটা, যেটা বললে গভর্নমেন্ট খুশি হবে সেই কথাটাই তারা রিপোর্টটা প্লেস করে। আর আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, যেটাকে ব্যুরোক্রেসি বলে বা যে ক্যাডার সার্ভিস বলে, এরা হইলো যে আপনার এই কলোনিয়াল সিস্টেমে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে বিন্দুমাত্র পরিবর্তন নেই। যে পুলিশ অ্যাক্ট 1960 ওই অ্যাক্ট অনুযায়ী কিন্তু পুলিশ বাহিনী চলে, যেটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। এই যে এখন আমাদের ধরে নেয় না, নাশকতার মামলা দেয়, এই এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, যেটা নিয়ে বিস্ফোরক দ্রব্য আইন, এটা 1908 সালের সৃষ্টি। ওই আইনটা ছিল যারা স্বাধীনতার পক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতো তাদেরকে জেলে দেওয়ার জন্য ওই আইনটা ছিল। এবং ওই আইনটা ছিল যে ম্যাজিস্ট্রেট বেল দিতে পারবে না, সেশন কোর্ট ছাড়া, সেশন ট্রাইব্যুনাল কেস, এবং এটা মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। তো এইসব আইনগুলিও কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আর কি কোনো পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট কোনো কিছু করা হয়নি। এখন যে জিনিসটা দাঁড়াইছে সেটা হলো যে আপনি আশিক ভাই অনেক সম্মানিত ব্যক্তি আমি জানি, উনি অনেকবার নির্বাচন করছেন। ওনাদের মতো ব্যক্তিত্ব বাদে এখন যারা নির্বাচনটা করে, সব কথা তো খুলে বলা যায় না, যে যারা নির্বাচন করে সেটা কথাটা হলো যে বাজেট তো পোস্টারের লেগে রাখতে হয়, প্রশাসনের জন্য রাখতে হয়, কর্মীদের জন্য রাখতে হয়, এটা আলাদা। এবং যখনই মার্কাটা প্রশাসনের হয়ে যায়, সরকার হয়ে যায়, তখন তো এটা প্রশাসনের এটা দায়িত্ব হয়ে যায়, তাদের দায়িত্ব হয়ে যায় তাকে পাশ করানোর জন্য। এবং আপনি দেখেন যে এই যে নির্বাচনটা হইল, এই নির্বাচনে আশিক ভাই একটা কথা সুন্দর বলছেন যে বিএনপির প্রস্তুতি নাই। প্রস্তুতিটা থাকে কি করে? আমাদের প্রস্তুতিটা হলো আমাদের জনসমর্থন, জনগণের রোষানলটা হলো আমাদের সরকারের বিপক্ষে, সাপোর্টটা আমাদের পক্ষে। এইটাকে নিয়ে আমরা ভিত্তি করে দাঁড়াইছি। কিন্তু ঘটনা হলো আপনি দেখবেন যে চেয়ারপারসন তো জেলেই, 2টা মামলা জামিন হলে 3টা মামলায় সে হাজির হয়। কুমিল্লা মামলায় জজ সাহেব জামিন দেবে না, ইট ইজ হিজ ডিসক্রিপশনারি, সে জামিন দেবে না, রিজেক্ট করে ডেট দেয় 2 মাস পর, সে শুনানি শুনবেই না। এখন আইনটা হইল যে আপনি ওই স্টেশন না ধইরা হায়ার কোর্টে আসতে পারবেন না, আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্ট চাইতে হবে, ম্যাজিস্ট্রেট না দিলে জজ সাহেবের কাছে চাইতে হবে। ওই স্টেয়ার যে আছে সেই স্টেয়ার ফিল আপ করে আপনাকে আসতে হবে হাইকোর্টে। তা এখন হাইকোর্টে সরাসরি আসাটা হাইকোর্ট আবার এন্টারটেইন করে না এই জন্য যে এটা হাইকোর্ট তাদের নিজস্ব একটা ব্যাপার। তো এখন প্রশ্ন হলো যে এইভাবে আমাদের চেয়ারপারসন আজকে প্রায় 1 বছর হইল, 8 তারিখে 8ই ফেব্রুয়ারি 1 বছর পূর্ণ হবে। সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনিও দেশে নাই। কেন নাই এটা বিস্তারিত আলোচনার বিষয়। তৃতীয় কথাটা হলো যে যারা আছে, যারা এখন নেতৃত্বে আছে, কিন্তু একটা ওয়ার্ড লেভেল পর্যন্ত সকলকে তো গাইবি মামলার আসামি। এবং গাইবি মামলার আসামি কি, আপনি তো মিডিয়া হিসাবে আপনার সকলেই পত্রিকা পড়ে, ডেইলি স্টারে একটা নিউজ আসছে এবং লোকাল পত্রিকায় কাল অন্যান্য পত্রিকা, বাংলা পত্রিকা আসছে যে তারা মিয়া, সুনামগঞ্জের বাড়ি, সে হইল ভিক্ষুক, তার ছবিও আসছে, তার দুনো পা হইল, হাত পা হইল পুঙ্গু, সে ভিক্ষা করে বেড়ায়। বাট হি ইজ একুইজড ইন নাশকতা মামলা। কি নাশকতা মামলা? পুলিশের উপরে বোম মারছে। এবং এই নাশকতা মামলা, হাজার হাজার নাশকতা মামলা, আপনি হাইকোর্টে যদি আপনি যান দেখেন হাঁটতে পারবেন না, মনে হবে যে এটা সরওয়ার্দী উদ্যান, কোনো একটা মিটিংয়ের জন্য আসছে মানুষ, সেই মিটিং শোনার জন্য। এবং ওই জায়গায়
আপনি এই ধরনের লোক এই জজ সাহেব কোনটা সেটাও চেনা, অন্যদিকে তাকায় থাকে, কেউ স্ট্রেচারে করে আসে, কেউ হুইল চেয়ারে করে আসে, এরকম মানুষও এই আসামি হয়েছে। তো একটা দলকে, ক্ষমতাকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে যেইভাবে যদি নিষ্পেষিত করা হয়, নির্বাচনের দিন পর্যন্ত যদি বাড়ি দিয়ে গিয়ে টোকাটুকি করা হয় গ্রেপ্তারের জন্য, সেখানে দলটা নির্বাচনটা কেমন? অনেক ধন্যবাদ তৈমুর ভাই। স্যার আপনি যদি একটু বলেন। এখন আমাকে কি বলতে বলছেন আমি জানি না। আপনি যদি বলেন এই যে চা চক্রের আমন্ত্রণ এবং শুভেচ্ছা বিনিময়, এগুলো আমার কোনো বিষয় না। আপনি এর মধ্যে কোনো তাৎপর্য খুঁজে পান না? আমি এর কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছি না, কারণ একদল বিজয় হয়েছে, অনেক আনন্দ আছে, উৎফুল্লতা আছে। আরেক দলের তো সেটা নাই। তারা কিসের চা চক্রে যাবে, কোন চক্করে পড়বে আবার গিয়ে, তাই না? এগুলোর আমি কোনো রকম তাৎপর্য পাচ্ছি না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকাল গভর্নমেন্ট এটা আমাদের বাংলাদেশ দেশ সংবিধানের চেয়ে অনেক পুরনো এবং এটা একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এইটা এক কেন্দ্রিক সরকারের দেশ, এখানে কোনো প্রভিন্স নাই। সুতরাং কেন্দ্রীয় সরকারের নিচে যে প্রশাসনের যে স্তর, এটা যদি ধরেন আপনি, এটা লোকাল গভর্নমেন্টই। তো সেজন্য একটা সরকার সুশাসনের জন্য কাজ করলে এখানে লোকাল গভর্নমেন্টটাকে সঠিকভাবে সংগঠিত করতে হবে। সেজন্য ইলেকশন একটা পূর্ব শর্ত, ঠিক আছে, কিন্তু এটা একমাত্র শর্ত নয়। আমি সেই জায়গায় যাচ্ছি যে আমরা লোকাল গভর্নমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে অনেকগুলো সমস্যা আছি। আমি দু একটা সমস্যার কথা বলি আপনাকে। যেমন ধরুন, আমার দেশের সরকারটা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার, কিন্তু আমার লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এই প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে মেয়র বা চেয়ারম্যান সর্বস্ব একটা পরিষদ আমরা করছি, এটা আসলে পরিষদ হিসেবে কাজ করছে না। সেজন্য এই বিষয়টা আমরা বহু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এখানে একটু রিফর্ম দরকার। এটাকে রিফর্ম করে যে কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার সব পর্যায় পর্যন্ত একটা সিস্টেমে আমরা আসি। এখন কি হচ্ছে, সবচেয়ে স্মার্ট একটা লোক, ভালো নেতা, উনি চেয়ারম্যান বা মেয়র হচ্ছেন, কিন্তু মেয়রের সাথে মেম্বারদের কোনো রকমের কমিউনিকেশন দূরত্ব অনেক বেশি, কারণ ওখানে মেম্বারের যেহেতু বিশেষ ক্ষমতাও নাই, কাজকর্ম, যেমন এখন ইলেকশন হচ্ছে, শুধু মেয়র ইলেকশন হচ্ছে না, 36টা ওয়ার্ডে কিন্তু ইলেকশন হচ্ছে, 18। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছি না, সবাই মেয়র কেন্দ্রিক, ওই একটা জায়গাতে আমরা কথা বলছি, সবই হবে। তাহলে এখানে একটা পরিষদ বা কাউন্সিল নামক যে প্রতিষ্ঠান, এটা অনুপস্থিত। এখন যদি আমি কাউন্সিলর হবে, হ্যাঁ কাউন্সিলর হবে, ওই 5 বছরই হবে। হ্যাঁ, আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে কি, আজকে যদি ওই পার্লামেন্টারি সিস্টেমটা থাকতো আমাদের, 1 বছর কিন্তু আমার এটা সম্প্রসারিত অংশের যে কাউন্সিল সেটা হবে, ওই যে পরে যে নতুন ওয়ার্ড সংযুক্ত হলো যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমি বলি যে সংকটগুলো কীরকম আসছে। জনাব আনিসুল হকের ইন্তেকালের পরে নির্বাচনের প্রয়োজন ছিল না, যদি এটা পার্লামেন্টারি সিস্টেম হতো, ওই কাউন্সিলেই কিন্তু তাদের মধ্য থেকে একজনকে কিন্তু তারা নির্বাচিত করতে পারতো, বানাই নিতেন। কিন্তু এটা একদিনের জন্য খালি থাকতো না। কিন্তু এখন আমরা 1 বছর এটা নিয়ে অপেক্ষা করলাম। এইভাবে আমাদের কিন্তু সিস্টেমের মধ্যে যে প্রবলেমগুলো আছে, সিস্টেমিক প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করছি না। এখন কি হচ্ছে, যারা মেম্বার হচ্ছে তারা কিন্তু কোনো ভূমিকা পালন করছে না। স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করে না কোনো সিস্টেমেই। এর সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করে না, কারণ কাজ করার সক্ষমতা সম্পন্ন মানুষ কিন্তু ওখানে আসে না। তো আমরা যেটা চাচ্ছিলাম যে এটা পার্লামেন্টারি সিস্টেমে আসি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা কার দায়িত্ব, কার? এটা সরকার করবে, আইনটাকে সংশোধন করবেন। এগুলো আমি বলছিলাম যেটা, যে এই নির্বাচনটা করার আগে, উপজেলা নির্বাচন, এগুলো এই ইউনিয়ন, পৌরসভা, এইসব নির্বাচন করার আগে একটা কমিশন করে সরকার 2-3 মাস সময় দিয়ে এটা একটা রিপোর্ট নিয়ে সবগুলো প্রতিষ্ঠানকে একটা সিঙ্গেল কাঠামোতে আনা যায়। যেহেতু উনি চাকরি করেছেন দীর্ঘদিন সরকারে, জানেন আমাদের দেশে কিন্তু এই সিস্টেমে ছিল, ইন্ডিয়াতে তাই আছে। ইন্ডিয়াতে যদি দেখেন আপনি কি করে, এই যে পশ্চিমবঙ্গ যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 73, তাতে কি হয়, একই দিনে একই শিডিউলে ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নির্বাচন হয়, পার্টি নমিনেট করে, ইলেকশন হয়ে যায়। ইলেকশন হওয়ার পরে ইনডাইরেক্টলি তারা তাদের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি প্রধান, জেলা পরিষদ প্রধান সরকারি নমিনেট করেন, ওই ইলেক্টেডদের মধ্যে থেকে হয়। তাহলে এখানে সুবিধাটা হয় কি, ওখানে একটা অপোজিশনও থাকে, তখন অপোজিশনের তো কিছু মেম্বার হয়, তারাও থাকে, তখন একটা ভাইব্রেন্ট একটা কাউন্সিল হয়। আরেকটা হচ্ছে আমাদের যে আইনের মধ্যে অসামঞ্জস্যতা, যেটা হচ্ছে যে যেহেতু আশিক রহমান সাহেব আছেন, আমি বলছি ওনাকে, যেহেতু ওনারা এগুলো পলিসি মেকিং এগুলো নিয়ে অবদান রাখবেন, যদি একটু পলিসিতে চেঞ্জ আসে, যদি আসে। বহুদিন থেকে কথা বলে যাচ্ছেন, কিন্তু অরণ্যের মতো মনে হচ্ছে যে এখন দেখেন আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম হিল ট্র্যাক্টের আঞ্চলিক পরিষদ থেকে জেলা পরিষদ, সবগুলো পৃথক আইন, একটা আইনের সাথে আরেকটা আইনের সামঞ্জস্য নেই।
এবং এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা আন্তঃপ্রতিষ্ঠানের সম্পর্কও নাই। আপনি উপজেলা পরিষদে একটা ফোন আছে, আপনাকে কেউ প্রশ্ন করতে যাচ্ছে, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। কে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চুয়াডাঙ্গা দর্শনা থেকে ইঞ্জিনিয়ার সেলিম মেহবুব বলছিলাম। সেলিম ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে তুফাইল আহমেদ স্যারের কাছে, নিশ্চয়ই, যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নিয়ে, যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, আমরা যে নির্বাচনে আরপিও নিয়ম আছে যে আপনার দলীয় প্রতীকে, এটা ধানের শীষ নৌকা হলে তো যেহেতু বিএনপি বলে দিয়েছে তারা নির্বাচনে যাবে না, কারণবশত এটা আমরা সকলেই জানি, দেশবাসী জানে যে জনগণ ভোট দিতে পারেনি, যার কারণে এটা একপক্ষ নির্বাচন হয়েছে। সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সে জাতীয় ঐক্য ডাক দিতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জানাতে চাচ্ছি এবং তোফায়েল স্যারের কাছে বিরুদ্ধভাবে প্রশ্ন, যে দলীয় প্রতীক বাদ দিয়ে শতফুল ফুটার সুযোগ দেবে কিনা, হ্যাঁ, যাতে সকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এই যে আশিকুর রহমান স্যারের কাছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দীর্ঘ 10 বছর ক্ষমতায় ছিল এবং সামনে 5 বছর আমরা জানি যেভাবে ক্ষমতা চালাবে, রাষ্ট্রযন্ত্র সকল ওনার ক্ষমতার আন্ডারে, উনি রাজতন্ত্র করে সকল দলকে নিষিদ্ধ করার কোনো ওনার আছে কিনা, বা ওনার কি মতামত? আপনাকে যে প্রশ্নটি করেছে আসলে যে অংশগ্রহণমূলক প্রতীক সম্পর্কে, দলীয় প্রতীক নিয়ে, হ্যাঁ, দলীয় প্রতীকে যদিও এখন যেহেতু অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, এটা বোধহয় চেঞ্জ করা হবে না, কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন করতে গেলেই এই ইনডাইরেক্ট ইলেকশন করতে হয়, তাহলে তখন অন্য দলেরও যাওয়ার ওখানে সুযোগ থাকে। এবং দলীয় প্রতীকে নির্বাচনটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশে আগে হতো না, এটা কিন্তু পৃথিবীর সব দেশে হয়। আমি ব্যক্তিগতভাবে দলীয় প্রতীকের বিপক্ষে না, কিন্তু যে পদ্ধতিতে এটা চলছে, এতে দলীয় প্রতীকে নির্বাচন করলে এটা এক দলেরই একটা ব্যক্তি দল সবকিছু কন্ট্রোল করবে, তো ওই ব্যক্তি যেই দলের তার কন্ট্রোলেই থাকবে। যেহেতু আমি মেয়র সর্বস্ব ইলেকশন করছি আমি, এটা যদি প্রতীকে থাকতো কিন্তু মেম্বাররাই নির্বাচন করতো, কাউন্সিলররাই যদি করতেন, তাহলে কিন্তু এখানে প্লুরালিজম আসতো, এখানে একটা অপোজিশন থাকতো। এখন কিন্তু সেটা এই দেশে হওয়ার সম্ভাবনা নাই। যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আইনগুলো কিন্তু প্রত্যেকটা পৃথক আইন, এবং এই আইনগুলোর মধ্যে সামঞ্জস্য নাই, যার ফলে হয় কি, সামঞ্জস্য আছে মানে একটা আইনের সাথে আরেকটা আইনের সম্পর্ক নাই, অথচ একই জিনিস কিন্তু কপি করে কিন্তু ডিফারেন্ট আইনগুলো করা হয়েছে। এখন যদি আপনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন, তাহলে কি হচ্ছে, কেরালা যাচ্ছেন যেখানে সাকসেসফুল, বা মহারাষ্ট্রে যাচ্ছেন, এরা কিন্তু প্রভিন্সিয়াল সাবজেক্ট, যেহেতু এটা একটা সিঙ্গেল অ্যাক্টেই, মাদার অ্যাক্টেই কিন্তু সবগুলো সংগঠিত হয়। আমরা যখন মৌলিক গ্রন্থের অধীনে ছিলাম, তখন মৌলিক গ্রন্থের একটা অর্ডারে কিন্তু বিভাগীয় কাউন্সিল, জেলা কাউন্সিল, ইউনিয়ন কাউন্সিল, টাউন কমিটি, একটা আইনে কিন্তু হতো এগুলা। খুব বিতর্কিত ছিল মৌলিক গণতন্ত্রের, অনেক সমালোচনা আছে যে কারণে। এটা হচ্ছে মৌলিক গণতন্ত্রীরা আমাদেরকে ভোটহীন করে তারাই প্রেসিডেন্ট বানাতো, তারাই এমপিএ বানাতো, এমএনএ বানাতো, সেই জন্যে এটা ওই লোকাল গভর্নমেন্টের কারণ না। লোকাল গভর্নমেন্টের যেটা ছিল সেটা আপনি রিফর্ম করেছেন, রিফর্ম তো হয়েছে এটা, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, একটা বিষয়, একটা সিঙ্গেল অ্যাক্টে একটার সাথে এইগুলো কিন্তু করা যায়। আমাদের এরকম অনেক রকম অসঙ্গতি নিয়ে কিন্তু নির্বাচন করলে কিন্তু একটা সমস্যার সমাধান হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতন্ত্র, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো কার্যশীল হচ্ছে না। আমাদের একটা কাঠামো একরকম, উপজেলা পরিষদের কাঠামোটা কি, 3 জন ব্যক্তি নির্বাচিত হন সরাসরি ফর উপজেলা পরিষদ, একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, কেমন, আবার একই কনস্টিটুয়েন্সি, 3 জনের মনে করে যে আমি হাম কিসি সে কম নেই, আমার তো একই কনস্টিটুয়েন্সি, তোমারও একই কনস্টিটুয়েন্সি। আচ্ছা, আবার পদাধিকার বলে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়ররা, তারা আসেন, তারা তো এটা তাদের প্রতিষ্ঠান মনে করে না, তারা মনে করে এখান থেকে কিছু নিয়ে যেতে পারলে আমার ইউনিয়নের জন্য আমার লাভ, তাই এই প্রতিষ্ঠানটা তো কাজ করছে না। জেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদের সাথে জনগণের কোনো সম্পর্কই নেই, এটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানরাই কিন্তু, মেম্বাররাই এটা নির্বাচন করেছে। তাহলে আমার একটা দেশে লোকাল গভর্নমেন্টের 3টা টিয়ারের মধ্যে 3 রকমের স্ট্রাকচার, এগুলোকে একটা সিস্টেমে আনতে হবে। এটাই আমার রিফর্মের এজেন্ডার কথা বলতে চাচ্ছি। এরকম 9-10টা বিষয় আছে এজেন্ডার, এগুলো যদি করে ফেলা যেত, তারপর আপনি ইলেকশনটা করেন, তাহলে কিন্তু এটা সুন্দর, এই যে গভর্নমেন্টের যে কার্যক্রমগুলো বা দেশের যে গ্রোথে কিন্তু লোকাল গভর্নমেন্টের একটা বড় কন্ট্রিবিউশন আসতো কিন্তু। কারণ এখন কিন্তু এরকম একটা পলিসি পেপার করে কি আপনি সরকারকে দিতে পারেন কিনা সিরিয়াস আলোচনার জন্য? আমি তো করেছি, যদি দেখেন রিফর্ম এজেন্ডা ফর লোকাল গভর্নেন্স, আমার একটা বই আছে ছোট্ট, এই বইয়ের মধ্যে কিন্তু ওই জিনিসগুলোই করেছি আমি। আবার বাংলায় করেছি একটা আরবান গভর্নমেন্টের উপরে, যেমন এখন যে সরকার যেটা বলছেন আরবান সার্ভিস রুরাল নেওয়া যাওয়া, এটা আমি 10 বছর ধরে কিন্তু লেখালেখি করছি এটার উপরে। অলরেডি আরবানাইজেশন হয়ে গেছে রুরাল এরিয়া, এখন আরবানাইজেশন বলতে কোর আরবান এরিয়া
পেরিফেরি আরবান এরিয়া, সেমি আরবান, পেরি আরবান ডিফারেন্স আছে, কিন্তু আরবানাইজেশন এটা একটা সর্বগ্রাসী প্রসেস। সারা বাংলাদেশ কিন্তু আরবানাইজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু এখন রিমোট রুরাল বাংলাদেশ নাই। তো এই নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ছিল স্থানীয় সরকার নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। আলোচনা করছি স্থানীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে আশিকুর রহমান আপনি যদি বলেন, একটা মেজর রিফর্মসের কথা তিনি বলেছেন এবং আমরা জানি তিনি বহুদিন থেকে এটা নিয়ে কথা বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, কিন্তু কারো আসলে কানে যাচ্ছে না। তো এইভাবেই চলবে কিনা একটা সিস্টেম অকার্যকর? ডক্টর তোফায়েল তো তার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে ওনার কথা মতো যেটা বুঝলাম, উনি বলছেন জেলা বোর্ড, যেটা জেলা কাউন্সিল সেটাও কার্যকর, তাও মেয়র যেটা শহর চালায় সেটাও কার্যকর, উপজেলা পরিষদও কার্যকর। কিন্তু এটার সাথে আমি মানে আমার বাস্তব যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয়, আমি দেখেছি উপজেলা পরিষদ যথেষ্ট কার্যকর। কারণ উপজেলা পরিষদের যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা, ভাইস চেয়ারম্যান পুরুষ সরাসরি নির্বাচিত হয়ে আসে এবং ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান তারা একটা মেম্বার, তারাও কিন্তু সরাসরি নির্বাচিত এবং তাদের স্থানীয় জায়গায় তাদের যথেষ্ট প্রভাব আছে এবং জনপ্রিয়, এবং তারা তাদের সমস্যাটা যতটুকু জানে, বাইরে থেকেও গেলেও সেটা জানবে না, সব জানে তারা। এখন উপজেলা পরিষদের যে অর্থ আসে, কিছু নিজস্ব অর্থ আছে, বাজার হাট সব বিভিন্ন রকমের সেচ থেকে আসে, তারপর সরকারি অনুদান আসে। এবং মনে হয় আমি প্রতিটা উপজেলা মিটিং প্রতি মাসে আমি নিজে থাকি এবং একটা প্রাণবন্ত আলোচনা হয় এবং তারা চেয়ারম্যান সাহেবরা নিজেদের জায়গার সমস্যার কথা কি তাদের প্রয়োজন তার কথা বলে এবং সেভাবে বরাদ্দ নিয়ে যায়। ওই স্ট্যান্ডিং কমিটিও আছে, এডুকেশন স্ট্যান্ডিং কমিটি, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি, তাদের মধ্যে আলোচনা হয়, সেটা করে। এবং এটা অ্যাকচুয়ালি গণতন্ত্রকে তৃণমূলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। এবং মহিলাদের কিছু মনোনীত আবার মেম্বারও আছেন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ইউনিয়ন পরিষদ এখন আগের থেকে কিছু শক্তিশালী আমি বলবো এই কারণে যে সরকার বরাদ্দ দিচ্ছে ডাইরেক্ট, এবং আগের থেকে তারা কিছুটা লোকজন থেকে খাজনা বা ট্যাক্স তুলতে পারে। আগে একদমই দিত না, এখন কিছু টাকা মানে অনেক রকম অনেকভাবে, যেমন বার্থ রেজিস্ট্রেশন বলেন বা এটা বলেন, সেখানে সরকারি কিছু টাকা ওখানে আসে, সরকারি বরাদ্দ পায়, উপজেলা পরিষদ থেকেও পায় এবং তারা দিয়ে ফাংশন, রাস্তাঘাট, ছোট ব্রিজ, ছোট কালভার্ট, বিচার, ওই যেটা বলেন যে এই সালিশি কোর্ট সমস্ত চলছে। তবে আমি মনে করি যে উপজেলা পরিষদটা উপজেলা পর্যায়ে পার্লামেন্টের মতো, এবং তাদের বাজেটটা তারা নিজেরা যদি আর একটু স্বাধীনতার সাথে করতে পারে সেটা একটু ভালো। কেননা এখানে প্রায় সিদ্ধান্ত মিনিস্ট্রিতে আসতে হয়, এই জায়গাটা অনেক সময় ক্ষেপণ হয়। এই জায়গাটা মনে হয় অনেকটা যদি একটু ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ বলি সেটা হচ্ছে না, আবারও কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, মানে সবকিছু অনুমোদন নেওয়া প্রয়োজন নেই, কতগুলো ইয়ে থাকবে, সীমানা থাকতে পারে, এর মধ্যে এটা করা যাবে, এটা করা যাবে, এটা করা যাবে, ওইটুকু একটু বাড়ানো যায়, তাহলে মনে উপজেলাটা আরও বেশি কার্য। কিন্তু এখন উপজেলা পরিষদ যেটা চলছে ভালো চলছে। ইউনিয়ন পরিষদেও কিন্তু তারা আগে ইউনিয়ন পরিষদ তখন বলা হতো ইউনিয়ন কাউন্সিল, কাউন্সিল মানুষের জীবনকে টাচ করতো না, এখন কিন্তু ইউনিয়ন পরিষদ প্রত্যেক মানুষের জীবন টাচ করে, কম্বলও যায়, রিলিফ যায়, সেটা তারাই ইয়ে করে। জেলা পরিষদ কাজের তো কোনো নমুনা আমরা পাচ্ছি না আসলে। না, জেলা পরিষদ বেশি করছে কিছু জানছি না আমরা। জেলা পরিষদ তারা করে প্রতিষ্ঠানগুলোকে তারা বরাদ্দ যেখানে প্রয়োজন দেয়, আর রাস্তাঘাট কিছু তারা করে, এবং জেলা পরিষদ অনেকদিন বন্ধ ছিল, এটা বেশ পুনর্বিশ, এটা চালু হয়েছে এবং ইতিমধ্যে গতবারই প্রথম সরাসরি নির্বাচন হলো। যদি এটা খুবই সরাসরি না নির্বাচন, তো পরোক্ষ নির্বাচন, জেলা চেয়ারম্যান যে সরাসরি, ওটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ মিলে নির্বাচিত করেছে। তো সেটা তো এখন তাও একটা নির্বাচন ছিলই না, আগে তো বন্ধই ছিল। এটাকে এই জেলা পরিষদ সব থেকে পুরানো গণতান্ত্রিক ইনস্টিটিউশন, এটা বোধহয় 1880 সালে বোধহয় ব্রিটিশ সরকার প্রথম চালু করেছে জেলা বোর্ড। যে তিন রকমের আইনের মধ্যে যে অসঙ্গতি, এগুলোতে একটা সংগতিপূর্ণ আনা উচিত।
যার জেলার সঙ্গে উপজেলার সঙ্গে তাহলে আপনি বলতে পারেন অসঙ্গতি নাই, কোনো রকম না, অসুবিধা নাই। আমি বলছি একটা, আপনি আমার কথা অসঙ্গতি বলতে কি, এখন রোড অ্যান্ড হাইওয়েজের রাস্তা বানায়, হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট এলজিও রাস্তা বানায়, তাই শুধু অসঙ্গতি যদি ধরেন, সবাই কিন্তু উন্নয়ন করতে চায়, সবাই মানুষের কাছে যায়, বিভিন্ন স্তরে বিভিন্ন ওভারল্যাপিং হচ্ছে কিনা, আমরা সেপারেট করব কিনা, কার কি এখতিয়ার না, ওভারল্যাপিং আমি তো বললাম তো, লোকাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি আছে তারাও তো রাস্তা বানাচ্ছে, আবার রোড অ্যান্ড হাইওয়েজও তো রাস্তা বানাচ্ছে না, কিন্তু ওভারল্যাপিং আমি তোফায়েল যদি একটু বলেন সমস্যা কোথায় দেখতে পাচ্ছেন আপনি, সেটা উনি যদি সমস্যা যদি বলতে বোঝানো যায়, হ্যাঁ আমি 100টা সমস্যা বলতে পারবো আসলে একটা যে একটু যদি পিনপয়েন্ট কর প্রায়োরিটি, হ্যাঁ একজন আইনবিদ, আইনের পার্লামেন্টের এমপি, হ্যাঁ শোনাটা আমি যেটা বলবো, ওনারা আইনগুলোকে রিভিউ করুন, এইগুলো আইনগুলোকে একটু রিভিউ করা দরকার, রিভিউ করে ওনারা একটা কনসেনসাস আসুন না। আমি বলছি না যে সব খারাপ সব ভালো, কোনোটাই না, এখানে ওভার দি ইয়ার্স বহু কিছু সমস্যা জমা হয়েছে, জাতি দেশ সমাজ অনেক অগ্রসর হয়েছে, সেই তুলনায় আইনগুলো অনেক পিছিয়ে আছে। আর আমরা একটা আশপাশের দেশগুলোতেও দেখি তারা কিভাবে চালাচ্ছে, ওখান থেকে কিছু শিকার আছে কিনা, আমাদের কিছুই অসুবিধা নাই এরকম বলে আমি সেটা বলি সেটা বলি না, আমি তো বললাম যে উপজেলা পরিষদকে আরেকটু ক্ষমতা বেশি দেওয়া যেতে পারে, কেননা উপজেলা পরিষদের বাজেট যেটা হচ্ছে, উপজেলা পরিষদ বাজেট করবে, বাজেটটা পরীক্ষা নিরীক্ষা হতে পারে, কিন্তু তাদের হাতে ছেড়ে দেওয়া দরকার একটু ক্ষমতা, আমি সেটা বলেছি। আরেকটা যে আমি যেটা বলেছি, এমপিদের কারণে উপজেলা চেয়ারম্যান ঠিকমতো কাজ করতে পারে এরকম প্রচুর রিপোর্ট আমরা দেখেছি। এমপিরা বিভিন্ন সাহায্য করে, এমপিরা তাদের ওখানে এমপি পরামর্শক হিসেবে আছে, কিন্তু উপজেলা পরিষদের সিদ্ধান্ত উপজেলা চেয়ারম্যান এবং তার যারা ইউনিয়ন পরিষদ তারাই নেয়, কিন্তু এমপি সাহেবকে সহায়ক হিসাবে আমি তো নিজের থেকেছি, আমার তো মনে হয় যে কোনোদিনও কেউ বলে নাই যে এমপি সাহেব এদিক ওদিক, এমপি সাহেবকে নিরপেক্ষ হওয়া উচিত, তার সার্টেন লেভেল থাকা উচিত, সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো মাসে একটা জিনিস মাননীয় নেত্রী একটা কথা বলেছেন যে বাংলাদেশের সব থেকে সমস্যা যেটা জিরো টলারেন্স, উনি বলেছেন কারাপশন, এইটাই সমস্যা, এইটাকে যদি নিরসন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার প্রধান এজেন্ডা একটা হচ্ছে আমাদেরকে করাপশনটা জিরো লেভেলে নিতে হবে, 1 নম্বর, আর 2 নম্বর প্রতিটা গ্রামকে শহর করতে চান, এই শহর করার ব্যাপারে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ডিজিটাল, ইউনিয়ন পরিষদ ডিজিটাল, এদের এবং জেলা বোর্ড তার সাথে উপরে যারা সরকার আছে, প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টা হলে আমরা একটা যে জায়গায় যাওয়ার কথা সেখানে খন্দকার যদি একটু বলেন। জি, আমি বলতে চাই জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো সবাই বলে, কেউ কি এই করাপশনের পক্ষে বলার কারো কোনো সুযোগ আছে? কারো কোনো সুযোগ নেই। এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে উপজেলা পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, এটা উদ্দেশ্যটা কি? জনগণকে সেবা দেওয়া, সার্ভিস টু দ্য পিপল, জেনারেল মাস। কিন্তু যেহেতু উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ পলিটিক্যালাইজড হয়ে গেছে, এবং এই ধরেন যে কথা আগেই বললেন, সব এমপি কিন্তু একরকম না, ম্যান টু ম্যান অনেক ডিফার। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে, এবং অনেক উপজেলা চেয়ারম্যান আমাকে বলছি যে তারা একটা টিউবওয়েলও দিতে পারে না এমপির অনুমোদন ছাড়া। আপনার একটা ওই যে কি বলে বয়স্ক ভাতা, সেটাও তারা দিতে পারে না, সেই লিস্টও এমপি সাহেবের অনুমোদন লাগে। দ্যাট ইজ যখন এটা এমপি মিনস রাজনৈতিক পলিটিক্যালি চলে যায়, তখন ওই লিস্টটা তো শুধু যারা আওয়ামী লীগের ঘরানার লোক, আওয়ামী লীগ সাপোর্টার লোক বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে যে লিস্টটা আসে সেই লিস্টেই কার্যকর হয়, এবং যেই সাধারণ মানুষের কাছে যে লিস্টটা থাকে বা চেয়ারম্যান মেম্বাররা যে লিস্টটা দিতে চায় সেই লিস্টটা সেখানে আর কার্যকর হয় না। তা এখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সার্ভিস পাওয়ার জন্য, সেটা হলো দেশে তো রাজনীতি থাকবে এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক দল দেশটা পরিচালনা করবে, সেখানে জাতীয় পর্যায়ের নির্বাচনটা রাজনৈতিকভাবে হওয়া উচিত। এবং আমি এখনও মনে করি এই উপজেলা এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলি এটা দলীয় ব্যানার থেকে এটা উড্র করে এই জনসাধারণের উপরে ছেড়ে দেওয়া উচিত। তারপরেও তো দলের কিন্তু একটা প্রভাব থাকে, দলের একটা সমর্থন থাকে। আর যখন আপনার দলের সমর্থনটা এরকম হয় যে মার্কাভিত্তিক চলে যায়, মার্কাটা যখন দলের কন্ট্রোলে থাকে, তখন দল নিজেও একটা স্বেচ্ছাচারিতা ভূমিকা আসে। যে লোকটা সারা বছর মাঠে কাজ করলো, যে লোকটা গ্রহণযোগ্যতা আছে, যে সার্ভিস দিল, দেখা গেল সে কেন্দ্রীয় নেতাদের কাছে সে তার দূরত্ব আছে। ওই দূরত্বটা জনগণের কাছে সম্পর্কটা
তখন ওই দূরত্বের কাছে বিলীন হয়ে যায়। অতএব এটাকে যদি গণমুখী করতে হয়, জনগণের মুখী করতে হয়, তো জনগণের চয়েসের উপরে নমিনেশনটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। ডক্টর তোফায়েল আহমেদ, জনমুখী কিভাবে করা যায়? রিফর্ম এজেন্ডার কথা বলতে গিয়ে যেমন এগুলা, আরেকটা কথা বলি, নিশ্চয়ই এই পর্যন্ত বাংলাদেশে যে বরাদ্দ সরকার থেকে দেওয়া হচ্ছে, লোকাল গভর্নমেন্টের বরাদ্দ বলে বাজেটে একটা বিরাট বরাদ্দ আসে মিনিস্ট্রির অধীনে, এটা কিন্তু লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের বরাদ্দ না, এটা হচ্ছে এলজিডি, ডিপিএইচই, ওয়াসা, এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর টাকা। কিন্তু লোকাল গভর্নমেন্ট যে বরাদ্দটা পায়, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এটা যদি ডেভেলপমেন্ট বাজেট ধরেন লেস দেন 2% অফ দি বাজেট। কিন্তু এটা বিরাট একটা নির্বাচন করছি, 60,000 লিডার আমরা নির্বাচিত করছি সারা দেশে। এদেরকে যদি এই যে করের টাকা বা অর্থ যদি দিই, তাহলে লেস দেন 2%, এখনও 2% অতিক্রম করেনি। এইখানে এইবারের আওয়ামী লীগের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে এই বিষয়ে কিন্তু কথা আছে। আশা করি যে এইটা তারা, আমি যে জন্যই বলছি, এই নির্বাচন করার আগে প্রতিষ্ঠানটা যাতে কাজ করে, তার একটা কমিটি কমিশন করে তারা এটাকে মূল্যায়ন করে এই নির্বাচনগুলোকে গেলে কি হতো জানেন, একটা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করা যেত, খরচ অনেক কমে যেত। একটা গভর্নমেন্ট 5 বছর মেয়াদ, এই 5 বছরের মধ্যে নির্বাচন অস্থিরতা আমাদের চলতে থাকে। কারণ এই তো পৌরসভা নির্বাচন হলো, তো তারপরে কয়দিন পরে হয় সিটি কর্পোরেশন, তারপর আসে উপজেলা, তারপরে এরকম করে সারা 5 বছর ধরে নির্বাচন। এটার প্রয়োজন নাই। ওয়ান্স ফর অল কিন্তু গভর্নমেন্ট একটা সিস্টেমে যেতে পারে যে আমরা এক সিঙ্গেল শিডিউলে আমরা এই নির্বাচনগুলো করে ফেলতে পারবো যদি আইনটাকে সংশোধন করি, সংগঠনগুলোকে একই কাঠামোতে আনি, তাহলে কিন্তু এটা সম্ভব। স্টেগার্ড হবে, আর নদ্যতে একদিনে হয়ে যাবে। এই মনে করেন এই যে এখন তো স্টেগার্ড হবে না উপজেলা নির্বাচন, এটা কিন্তু সম্ভব। এটা তো করছে, ভারতে তো করছে, অন্য দেশে তো করছে। কিন্তু আমরা কেন ইউনিয়ন পরিষদ একবার করি, উপজেলা একবার করি, এবং অর্থ বছরের সাথে সম্পর্ক নাই, সরকারের মেয়াদের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, এই জিনিসগুলোকে সুশৃঙ্খল করা যায়। এটা একটা কমিটি কমিশন করে সরকারের স্টাডি করা উচিত এগুলো, তারপরে এইসব যাওয়া। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। এখন এত সরলীকরণ করে ফেললে, একসাথে ইলেকশন করলে তো দেখা যাবে যে কোনো ইলেকশন মতো হচ্ছে না, যে যার মতো যাচ্ছে। তো ইলেকশন তো আমার সব দেশেই তো আলাদা আলাদা ইলেকশনই হয়। আমেরিকাতে, ইংল্যান্ডে বিভিন্ন সময় বিভিন্ন ইলেকশন তার মেয়াদ অনুযায়ী কাজটা করে। তবে আমি যেটা মনে করি, শোনেন, ইউনিয়ন পরিষদ আজকে এই যে কল্যাণ, যে সরকারের যে সিকিউরিটি নেটওয়ার্কটা দিয়েছে, এমন কোনো ব্যক্তি নাই যে কল্যাণের সোর্স থেকে বাইরে আছে। ধরেন ঈদের সময় 90,000 পরিবারকে 20 করে গম দেওয়া হলো বা চাউল দেওয়া হলো। আমি হিসাব করে দেখলাম 90,000 পরিবারকে দিলে এমন কেউ বাদ, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, আওয়ামী লীগ, কোনো গরিব লোক বাদ যায় না। আমরা চেহারা পত্র লেখা থাকে না এই বিএনপি, আওয়ামী লীগ, এত বেশি যাচ্ছে। বয়স্ক ভাতা 18,000, 20,000 বয়স্ক ভাতা বুড়া হলেই সে পাচ্ছে, এবং এত বয়স্ক ভাতা এমপি ইচ্ছা করলেও দিতে পারবে। এই কারণে এমপি তো চেনেই না যে 20,000 বয়স্ক কয়টা, কোথায় 20,000 বয়স্ক ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, বিধবা ভাতা আছে, এবং তারা বিভিন্নভাবে মেম্বার আছে, তারপরে নির্বাচিত চেয়ারম্যান আছে, উপজেলা পরিষদের মেম্বার, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি সাহেব আছে, এবং অনেকেই বিভিন্নভাবে কাজটা করে। আর এখানে একদম গ্রাম লেভেলে, তৃণমূল লেভেলে আমার মনে হয় না এত বেশি অমুক জামাত ইসলামী, অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, এরকম ধরনের। সেখানে বেশিরভাগ চলে চেনাশোনার মধ্যে, পাড়া প্রতিবেশী। সেটা তো এখন দলীয় হয়ে গেছে, তো ইলেকশন সময় বিকজ আজকে বাংলাদেশের মানুষের যে সার্বভৌমত্বের ব্যাপারটা, দেশটা স্থিতিশীল। 13-14 সালে যে অভিজ্ঞতা হয়েছে, বোমাবাজি, আগুন, এটা ওটা, আর আমার পরিচয় মধ্যে বন্ধ করে ফেলতেছে এই রাজনীতি। এবং যেনারা মানে বিএনপি অনেক নেতা, তারা জেলে বা বিচারের সম্মুখীন আছেন, সেটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে পড়েছে, আর রাজনীতির মধ্যে তো সেটা পড়ে নাই। এটা পৃথিবীর যে কোনো দেশে যেগুলো অনেকেরই বড় বড় যারা শাস্তি হচ্ছে, কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনারা যারা টিভিতে বা ফেসবুকে আলোচনা শুনছেন, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে রাখছি। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র, শনি ও রোববার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকেন, নিরাপদে থাকুন এবং RTV সঙ্গেই থাকুন।